নির্বাচনের রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। অবশ্য অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক শেষে জানান, নির্বাচন কোনোভাবেই জুন উত্তর করবে না। এর মারিফের রিপোর্ট। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল ও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে কথা বলে বিএনপি মহাসচিব। বলেন, আলোচনায় প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট জানানি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আর ডিসেম্বরের যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠককে সংলাপ দাবি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশনে আমরা মানুষের কাছে জবাব দেব কিভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকার গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বেশিরভাগ সংস্কারের বিষয়ে বিএনপি একমত উল্লেখ করে আইন উপদেষ্টা জানান, জুলাই চার্টার্ড নির্বাচনকে ত্বরান্বিত করবে। তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করেন, বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি, আমরা এটা রেসপেক্ট করি। এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে। জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। SM আরিফ, MyTV, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ, চলমান সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমেরিকান সরকারের প্রতিনিধির সাথে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধি দল। বিকেলে রাজধানীর গুলশানে আলাদা এসব বৈঠক শেষে নিজেদের দলের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তারা। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 1 মাসের মধ্যেই সংস্কার শেষে নির্বাচনের প্রস্তুতি সম্ভব। আগামী রোজার আগেই নির্বাচন চায় জামাত। আর এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচনে যাবে না তার দল। আজ যাচ্ছেন মিফতালি। নানা কর্মসূচির ভিড়ে বৈঠক করেন রাজনৈতিক দলের সাথে। দুপুরে বৈঠক করতে আসেন রাজনৈতিক দল জামাত ইসলামের আমির। সেখানে মত বিনিময় করার পরে বৈঠক শেষে জামাতের আমির বলেন, নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ, আওয়ামী লীগের বিচার সহ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আমাদের দু হচ্ছে যে এটা অনুদানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর বৈঠক করে রাজনৈতিক দল এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়। যেটা আমাদের আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন, আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হয়, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। পরে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে সে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। এটা সরকার চাইলেই সম্ভব। ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার কত তাড়াতাড়ি সম্ভব তারা যে কাজগুলো করতে পারে সেটা আমরা বলেছি, এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি। ও সংস্কারে যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সনদ সই হয়ে যাবে। তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। মিফতাক আলী, MyTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, তফসিল ঘোষণার আগে সব তরুণের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে। দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। ঘরে ঘরে এগিয়ে যে ভোটার তালিকা হালনাগাদের কাজটা হয়েছে, আমাদের টার্গেট ছিল 61,88,000 ভোটার নিবন্ধিত হবে। সেইখানে দেখা যাচ্ছে যে 43 লক্ষের উপরে ভোটার যাদের বয়স অনেক আগেই 18 হয়েছে তারা নিবন্ধিত হয়েছে বাদ পড়া, আর নতুন হয়েছে 19,66,000। টোটাল আমাদের এই পর্যন্ত প্রায় 63 লক্ষ ভোটার আপনার নিবন্ধিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 21,60,000। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। ব্রিফিংয়ে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেন ট্যামি ব্রুস। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সহ আরও অনেকে। তালিকায় বিশ্ব নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদেরও নাম রয়েছে। অর্থনৈতিক খাত সহ ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সম্প্রতি তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় বাংলাদেশিরা যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সেখানে তারা বিক্ষোভ করেছেন। সকাল 10:30টার দিকে সড়ক আটকে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন, এর আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হলেও কেউ কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে তারা। ইলিয়াস মাদবরের রিপোর্ট। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা বলছেন, এর আগেও বিভিন্ন সময় দাবি আদায়ে আন্দোলন করা হলেও তাতে কর্ণপাত করেনি প্রশাসন, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা। ক্রাফটদের আমাদের ক্যাম্পাস থেকে হটাইতে হবে, অবৈধভাবে প্রমোশন দেওয়া যাবে না। আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেডে অন্যান্য যে জেনারেল কোটা আছে তারা ঢুকতে চাচ্ছে, তো আমরা তা ঢুকতে দিব না। ওরা হচ্ছে আমাদের দাবি না মেনে আমাদেরকে এক্সামে বসাচ্ছে, আমরা এক্সাম বর্জন করে দিছি। কার্যকর পদক্ষেপ পাই নাই, কোনো সুফল পাই নাই। তারপরেও আমরা দিনের পর দিন চেষ্টা করছি, কিন্তু সুফল পাই নাই। শেষ পর্যায়ে আমরা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আন্দোলনের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা ঠিকমতো অফিসে ও কামে কর্মেতে যেতে পারি না। এই রাস্তা বন্ধ করে দিতে ক্ষতি থাকে না, আমরা রুগী নিয়ে বসে আছি। আমরা চাই রাস্তা ক্লিয়ার থাকুক সবসময়। দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক মহাসড়ক আটকে যেন মানুষের ভোগান্তির সৃষ্টি করা না হয়, এমন অনুরোধ জানিয়েছেন যাত্রীরা। রাস্তাঘাট বন্ধ করে রাস্তা দেখে আমরা গাড়িগুলো পাচ্ছি না, দেখে হাঁটতে যাচ্ছি। একটা কিছু হলে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখে, এটা কোনো উচিত না, এটা ঠিক না। হাজার হাজার মানুষ ভুগতেছে, মহাকারী থেকে জ্যাম, পাবলিকের ভোগান্তি হচ্ছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। 6 দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে দেখা দেয় যানজট, কয়েক জায়গায় রেলপথও অবরোধ করা হয়। দীর্ঘ সময় ধরে এমন অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস সাব্বির উচ্ছ্বাসের রিপোর্ট।
6 দফা দাবিতে বরিশাল নগরীর নথুয়াবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়কে এই বিক্ষোভ হয়। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা জানান 6 দফা আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 6 দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। সকালে নগরীর 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগেও জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আবারও আন্দোলনে নেমেছেন তারা। 6 দফা দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে খুলনার 4টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 9টার পর খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় 3 ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা 12:30টার দিকে খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 6 দফা দাবিতে মুন্সিগঞ্জের মুক্তারপুরে সড়কে অবস্থান নিয়েছেন মুন্সিগঞ্জের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা মুন্সিগঞ্জের মুক্তারপুর 6ষ্ঠ 3 বাংলা মৈত্রিক সেতুর ঢালের সড়কে অবস্থান নেয়। এতে মুক্তারপুর পঞ্চবটি সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। 6 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর বাইপাস মোড় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে। রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ুয়া শিক্ষার্থীদের আজও 6 দফা দাবি নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় তারা ঢাকা মহাসড়ক ও পাশাপাশি রাজশাহী রেলপথ অবরোধ করেন এবং রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকে। জানা গেছে 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। 6 দফা দাবিতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে বেলা 12:30টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই সড়ক অবরোধ করেন। এ সময় ঝিনাইদহ থেকে সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দিনাজপুরে শিক্ষার্থীদের যৌক্তিক 6 দফা দাবি আদায়ে অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকে পড়ে, ফলে চরম বিপাকে পড়ে যাত্রীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই আন্দোলনের কমিটমেন্ট হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের আগেই ডাকসু নির্বাচন দেওয়া উচিত। রাজনৈতিক লেজুরবৃত্তি থেকে বের হয়ে ডাকসু নির্বাচন জরুরি। কোন অদৃশ্য শক্তি ডাকসু নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও জানান তিনি। মানুষের অধিকার আদায়ের, ছাত্র সমাজের অধিকার আদায়ের সেই ধারাবাহিকতাই কিন্তু এই আবার 24-এর কোটা সংস্কার আন্দোলন, সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, তারপরে 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থান। আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ ইস্যুতে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশে পণ্য পরিবহন খরচ কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শুল্ক আরোপ ইস্যুতে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে। বরংবর মিটিং করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী এবং অর্থ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন। আমরা মূল যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের
বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই খরচ শূন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমি আশা করি যে আমরা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ ভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। দিন দিন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে উল্লেখ করে কিছু পণ্যের মূল্য বৃদ্ধির ফলে সংসার খরচের চাপ ততটা পড়বে না বলেও মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। আমরা দেখছি যে ক্রমান্বয়ে আমাদের মুদ্রাস্ফীতি কমছে। আগে আপনি 500 টাকা বা 1000 টাকা নিয়ে আপনার বাজারের ব্যাগ যে পরিমাণ ফুলতো, এখন আল্লাহর রহমতে বেশি ফুলে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। অচিরে বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে, দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি আরো বলেছেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা বের করে দূরীকরণের কাজও চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। Primarily UNDP, European Union, the government of Sweden and the government of United Kingdom. তারা unequivocally, emphatically আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে এই শিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতেই ছিলেন। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে। এই চিত্রশিল্পী জানিয়েছেন, 2 থেকে 3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র। ঘটনায় অভিযুক্ত যেই হোক তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে সরকার। কর্ম থেকে শুরু করে আমাদের বাড়ির প্রয়োজনীয় অনেক তৈজসপত্র, আমার অনেক আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। দুষ্কৃতিকারীরা যারা সংযোগ ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ঝিনাইদহ 3 আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবীন আওয়াজকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সকালে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। এদিন আদালতে উপস্থিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। গত শুক্রবার রাজধানী থেকে নবীন আওয়াজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অবশেষে বৈশাখ মাসের প্রথম বৃষ্টির দেখা দিল রাজধানী ঢাকায়।
বুধবার দুপুরের পর থেকে ধীরে ধীরে আকাশ মেঘলা হতে শুরু করে, হঠাৎ নেমে আসে বৃষ্টি। আর তাই গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টিতে জনমনে ফিরে আসে স্বস্তি। এদিকে বৃষ্টি ভেজা শহরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝেও বিরাজ করে এক ধরনের ভিন্ন অনুভূতি। মিয়ানমারের ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। সকালে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এই কথা জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। এ সময় সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে মিয়ানমার থেকে ফেরত আসা বিভিন্ন বাহিনীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ইউসুফ আলী রিপোর্ট। গত ২৮ মার্চের ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০ মার্চ উদ্ধারকারী দল এবং ১ এপ্রিল ত্রাণ সামগ্রী পাঠানো হয়। উদ্ধার ও ত্রাণ কাজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশে ফিরলে সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম তুলে ধরতে সশস্ত্র বাহিনীর সদস্যরা মিয়ানমারে উদ্ধার তৎপরতায় আন্তরিকতার সাথে কাজ করেছে। বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমারের নেপিডো শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে অন্যতম ছিল একটি বিধ্বস্ত 4তলা ভবনের নিচতলা হতে একজন 68 বছর বয়সী মহিলার মৃতদেহের উদ্ধার। বাংলাদেশ উদ্ধারকারী দলের সাফল্যের প্রেক্ষিতে মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 3টি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধারের দায়িত্ব বাংলাদেশকে প্রদান করে, যা বাংলাদেশের উদ্ধারকারী দল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে। তিনি বলেন, সর্বক্ষেত্রে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাবে সশস্ত্র বাহিনী। বাংলাদেশ দলের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষেও মিয়ানমার কর্তৃপক্ষ গত 10 এপ্রিল 2025 তারিখে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে। পরে সাহসী ভূমিকা রাখায় মিয়ানমার থেকে ফেরত আসা বিভিন্ন বাহিনীর সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ 1432। বাংলা নতুন বছর উপলক্ষে বাংলাদেশ কনসুলেটে এক অভূতপূর্ব মিলন মেলার সাক্ষী হল প্রবাসী বাঙালিরা। প্রতিনিধি মহিউল করিম আশিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নববর্ষের আগমনী বার্তা যেন দুবাইয়ের আকাশে বাতাসেও নতুনত্বের রং ছড়িয়ে দিয়েছিল। এই আনন্দঘন আয়োজনে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন প্রাণের টানে। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবাসীরা এমন আয়োজনেরই যেন অপেক্ষা করে থাকেন। তাই বছরের অন্যান্য দিনগুলোয় ব্যস্ত সময় পার করলেও বাংলা নতুন বছর উদযাপনে একত্রিত হন এক ছাদের নিচে। সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বাংলাদেশের কালচার সম্পর্কে আরো জানতে পারে। বাংলা নববর্ষ উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে, যেখানে মুখরিত ছিল নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায়। কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা, বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে চলার এবং আমিরাতে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত। হাড়ভাঙ্গা খাটুনির পরও যে আমাদের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে, এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। বর্ষবরণের আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ছাড়াও ছিল বাউল গান, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। ঐতিহ্যবাহী এসব আয়োজন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদ শেষ করব প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের মাই টিভির প্রতি ভালোবাসার খবর জানিয়ে। মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে এবং বিশ্বব্যাপী সমাদৃত। মাই টিভি সংবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের না বলা কথাগুলো তুলে ধরছে প্রতিনিয়তই। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি শুভকামনা জানিয়েছেন প্রবাসীরা। আরো জানাচ্ছেন রাকেসা। সৃষ্টিতে বিস্ময়, এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। মাই টিভি, সৃষ্টিতে বিস্ময়।
শুরু থেকে নির্ভীক সাংবাদিকতা, ভিন্ন ধারার অনুষ্ঠান নির্মাণ আর বৈচিত্র্যময় উপস্থাপনা শৈলীতে দর্শকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। ধীরে ধীরে মাই টিভির এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে, ডানা মেলেছে আকাশ থেকে আকাশে। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ আর সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরছে মাই টিভি। সংবাদ প্রচার করতেছে, সংবাদ তুলে নিয়ে আসতেছে। মাই টিভি নিউজগুলো আমার কাছে খুব ভালো লাগে। ভবিষ্যতে আরো ভালো আমাদের সাথে থাকবে মাই টিভি। আমরা চাই মাই টিভি আরো এগিয়ে যাক, আমরা মাই টিভি দেখি। মাই টিভি শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই মন্ত্রকে বিশ্বাস করে প্রান্তিক থেকে প্রান্তরে সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের না বলা কথাগুলোই তুলে ধরছে মাই টিভি, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো এদের দেখা যায়, যেটা সাধারণ মানুষের হৃদয়ে আগ্রহী এবং প্রশংসা দাবিদার। আমাদের এই প্রবাসীর যে সুখ দুঃখ কষ্ট সবগুলা মাই টিভি চ্যানেল তুলে ধরে। অপরাধ, অপরাধী, শিল্প সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, অবনতি, এই সব কিছুর সংমিশ্রণেই সাজানো হয় মাই টিভির বার্তা বিভাগের অনুষ্ঠানমালা। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি নিজেদের ভালোবাসার অভিব্যক্তিগুলো এভাবেই তুলে ধরেন প্রবাসীরা। মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আজকে মুহূর্তে আমি মাই টিভির কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে এই চ্যানেলটি আর দর্শকপ্রিয়তা পাক দেশে এবং পাশে, এই প্রত্যাশা থাকলো। অতীতের মতো ভবিষ্যতে মাই টিভি তার প্রতিবার সাক্ষ্য রাখবে কর্মগুণে, বিশ্বব্যাপী ভূমিকা রাখবে সমাজ সংস্কারে, পাশে থাকবে নিপীড়িত মানুষের। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বিদেশেও। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না আর আনন্দ বেদনার পাশাপাশি তাদের হৃদয়ের কথাগুলোই তুলে ধরছে মাই টিভি। অতীতের মতো তাই সামনের দিনগুলোতেও মাই টিভি পাশে পাবে এই রেমিটেন্স যোদ্ধাদের, এমনটাই প্রত্যাশা রেখে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।